শরীফ ওসমান হাদি প্রশ্নে, শরীফ ওসমান হাদির ঘটনায় বিএনপি অকল্পনীয় ফাঁদে পড়েছে, বিরাট ফাঁদে পড়েছে, একটা ভিশাস সার্কেলে পড়েছে। বিএনপি কার্যত ফেসে গেছে। তো এবার আলোচনা করব ফাঁদ কি। সেই ফাঁদ নিমেষেই বিএনপির সব কিছু ফাঁস হয়ে গেছে, বিএনপির গোবর ফাঁস হয়ে গেছে। একটা সময় গ্রামে গঞ্জে হাটে বাজারে যেরকম চোর ধরা পড়তো হাতে নাতে, তারপরে বিদ্যুতের খাম্বার সাথে অথবা বাঁশের সাথে বাঁধত। তা বিএনপির অবস্থা হচ্ছে এরকম যে একদম হাতে নাতে চোর বিএনপি ধরা পড়েছে। জনগণ, মীনাক্ষী ভট্টাচার্যরা, মীর জাহানরা বিএনপিকে বিদ্যুতের খাম্বার সাথে, এটা আবার ওই 10% খাম্বা না, এটা অরিজিনাল বিদ্যুতের খাম্বা, বিদ্যুতের খাম্বার সাথে বেঁধে রেখেছে। এখন বিএনপিকে মানুষ বলছে সি সি চোর চোর চোর, চুরি করে ধরা পড়েছে। আবার কি বলছে যে অমুকের ছেলে চুরি করেছে অমুক হাটে আর ধরা পড়েছি, এই বংশের ছেলে, এই বিএনপি এরকম চুরি করেছে। ঘটনা এরকমই ঘটেছে। আপনি যদি একসময় বিএনপি সমর্থক হয়ে থাকতেন, এখনো বিএনপি সমর্থক হন, আপনি লজ্জা পাবেন। এ কোন চোর বিএনপি করেন আপনি? চোরের ঘরের চোর, এতটা চোর। হ্যাঁ, আমি একাডেমিক ভাষায় চোর বলছি, চুরি বলা হয় একাডেমিক ভাষায় বলছি, পলিটিক্যাল সায়েন্সের ভাষায়, রিসার্চ ম্যাথোডোলজির ভাষায় আমি বলছি চোর। প্লেজিয়ারিজম মানে কি জানেন? চৌর্য বৃত্তি, চৌর্য, চোর। বিএনপি চুরি করেছে, এই চুরি করেছে শরীফ ওসমান হাদির ঘটনায়। কি? বিএনপির স্থায়ী কমিটি একটা মিটিং করেছে, মিটিং করেছে, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। সেখানে শরীফ ওসমান হাদির প্রতি তুচ্ছ তাচ্ছিল্য, এটা তো আছেই যে ওসমান হাদিকে দেখতে পায় না। ওসমান হাদি বিএনপির শত্রু, কারণ ওসমান হাদি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধের প্রতীক, আর বিএনপি ভারতের দালাল। স্বাভাবিকভাবে ওসমান হাদি বিএনপি শত্রু হবে। তো ওসমান হাদিকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিএনপি। এই তুচ্ছ তাচ্ছিল্যের অংশ হিসেবে বিএনপির স্থায়ী কমিটি মিটিং এর পর তারা যে প্রেস ব্রিফিং করেছে, প্রেস ব্রিফিং এ যে প্রেস ব্রিফিং নিয়ে যে প্রেস রিলিজ দিয়েছে, সেই প্রেস রিলিজের একটা পর্যায়ে লিখেছে শুধু হাদি অজুহাতে, নোট অফ এক্সক্লামেশন। তারপরে হাদি অজুহাতে কি কি ঘটেছে সেটা লেখছে। খুলনা, চট্টগ্রামে ভারতের হাই কমিশনের কার্যালয় ও বাসভবনে হামলা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লিখেছে। 11টা পয়েন্ট লিখেছে। এখন এখানে এই হাদি অজুহাতে, এটা আবার চুরির কি আছে? জুলকারনাইন সাহেব কয়েক ঘন্টা আগে একটা ফেসবুক পোস্ট দিয়েছে যে হাদি অজুহাতে এইটা এইটা ঘটেছে, 11টা পয়েন্ট। বিএনপির স্থায়ী কমিটি মিটিং এর পর ওই প্রেস রিলিজে ওই জুলকারনাইন সাহেবের হাদি অজুহাতে 11টা পয়েন্ট হুবহু কপি করে লিখে দিয়েছে। তো এমন কপি মারা নেই। কপি মারাতে যে জুলকারনাইন সাহেবকে ডিজিএফআই যা লিখে দিয়েছিল, দ্রুত সময়ের মধ্যে লিখতে যে বানানে ভুল হয়েছিল। আমি বলছি না যে তারা বানান বুঝে না, ওই ভুল বানান সহ কপি করে দিয়েছে, দাড়ি কমা সেমিকোলন সহ কপি করে দিয়েছে। এটা একদিকে চৌর্যবৃত্তি, চোর, চুরি করে ধরা পড়েছে। যে বিএনপির স্থায়ী কমিটি, বিএনপি কতটা পচা, গান্ধা, থার্ড ক্লাস, ইতর শ্রেণীর দলে পরিণত হয়েছে, যে এক ওয়াকারের প্রতিবালক হিসেবে পরিচিত এক ভুয়া সাংবাদিক, জুলকারনাইন সাহেব একজন ভুয়া সাংবাদিক, এজেন্সি সাংবাদিক, কচুঘাতি সাংবাদিক, তার ফেসবুক পোস্ট হুবহু ভুল সহ কপি করে দেয়। আমি যখন ক্লাস 9-এ পড়তাম, তখন আমার এক বন্ধু ছিল, আমি নামটা বলছি না সঙ্গত কারণেই, অনেক লম্বা ছিল, এভারেজে আমাদের চাইতে অনেক সিনিয়র মনে হতো। তো মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষায় আমার ঠিক পেছনে বসতো বা পাশে বসতো, যাতে আমারটা দেখে লিখতে পারতো। তো দেখে দেখে লিখতো। একদম দুর্বল স্টুডেন্ট ছিল, কিছুই বুঝতো না, পারতো না, দেখে দেখে লিখতো। এখন গণিত পরীক্ষায় আমি যে কোনো কারণে কয়েকটা লাইন
কেটে ফেলেছি যে এটা ভুল হয়েছে, ওইটা আবার করেছি সরল অঙ্কে। তো ওই ছেলে, আমি যদি ভুলে একটা লাইন কাটি, ও ওইটাকেই মনে করে যে এইটাই মনে হয় গণিত, ও ওইভাবে কাটতো। আমি যদি ওভার রাইটিং করতাম যেভাবে, ও ওইভাবে ওভার রাইটিং করতো। কোন মানের স্টুডেন্ট হলে এই কাজ করে? নকল করার যোগ্যতাও ওই ছেলের ছিল না। যে নকল করতে দেখে দেখে লিখবো, ঠিক আছে, আমি যেখানে ওভার রাইটিং করেছি, ভুল করেছি, ওইটা না লিখলেই তো হয়, কিন্তু না, সে ওইটাও লিখলো। তো বিএনপির অবস্থা হচ্ছে এরকম যে একজনের ভুল লিখলে ওই ভুলটা যে সংশোধন করে কপি করতে হয়, ওইটার মতো জ্ঞান একদম ইতর শ্রেণী, থার্ড ক্লাস অশিক্ষিত মূর্খদের দলে পরিণত হয়েছে বিএনপি। এরা ক্ষমতা আসবে, এটা অসম্ভব। এটা খালেদা জিয়ার বিএনপি, এটা জিয়াউর রহমান বিএনপি, লজ্জা, চোর বিএনপি। এরা কি শুধু খাম্বা চুরি করে আর বিদ্যুৎ চুরি করে আর 10% চুরি করে না, এরা এখন এই ধরনের চুরিও করে। এটাকে শুধু চুরির অপরাধ না, শুধু চুরির অপরাধ না। এখন এখানে কি করেছে দেখেন, জুলকারনাইন সাহেব 11 নম্বর পয়েন্টে লিখেছে নিউজ এজ সম্পাদক, এর মানে নিউ এজ, ওটাকে ভুলে নিউজ এজ লিখেছে, এটা স্পেলিং মিস্টেক। তো বিএনপি কপি করে নিউজ এজ ওইভাবে লিখে দিয়েছে। আবার আওয়ামী লীগের লোকজনকে যেভাবে বিএনপি সম্মান করে বলে না, কিন্তু এই কচুকাতি সাংবাদিক যেভাবে সম্মান করে লিখেছে, যেমন সাবেক মন্ত্রী বীর বাহাদুর, সাবেক মন্ত্রী, ফেসিবাদী, এইসব শব্দ লেখে না, ব্যাপক সম্মান। চট্টগ্রামের প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বাসায়, মানে বিএনপি নেতা, সাবেক নেতারকে যেভাবে সম্মান করে, ওইভাবে সম্মান দিয়ে আওয়ামী লীগের পান্ডাদের নাম লেখা হয়েছে। কারণ ওই যে কপি না করলে এভাবে লিখতো না। এরপরে দাড়ি কমা সেমিকোলন বা বিভিন্ন পাংচুয়েশন মিস্টেক তো আছেই, সেগুলোতে না গেলাম। ইন্দিরা গান্ধী কাল চালার সেন্টার, ওই কাল চালার ভুলে লিখেছে, কাল চালাল, এই জায়গায় হবে কাল, লিখেছে কাল চালার, ওই কাল চালার এই ভুলই কপি করে দিয়েছে। তা আপনি চিন্তা করেন, আবার হাবি অজুহাতে, এটা হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য। কোন পর্যায়ে কপি করলে, কোন পর্যায়ে থার্ড ক্লাস দল হলে এই কাজ করে? এখন ওখানে গোমর ফাঁস হওয়ার কি আছে? একটা গোমর তো বুঝলেন যে আসলে বিএনপি কোনো দল না, বিএনপির কোনো মেধার যোগ্যতা কিচ্ছু নাই, এরা ওই কচুকাতি সাংবাদিক থেকে কপি করে দল চালায়। দলের সিদ্ধান্ত, এই যে তারেক রহমান বলেছিল যে আমার একক সিদ্ধান্তের অবারিত নয়, এটা রহস্য এখানে পাওয়া গেল। তাহলে সিদ্ধান্ত কোথা থেকে আসে? প্রেস রিলিজ কোথা থেকে আসে? স্থায়ী কমিটি মিটিং এ করে কচু, স্থায়ী কমিটি কি বলবে ওটা কোথা থেকে আসে? এই কচুকাতি সাংবাদিক যেখান থেকে পায়, বিএনপি সেখান থেকে পায়। কচুকাতি সাংবাদিক পায় কচুকাত থেকে, এর মানে ডিজিএফআই থেকে। তাহলে বিএনপির সোর্স কোথায়? ডিজিএফআই। তাহলে শরীফ ওসমান হাদির প্রশ্নে বিএনপি কি গোমর ফাঁস হলো? যে ডিজিএফআই বিএনপি কে যা বলতে বলে ওইটা বলে। তাহলে তো এখন সন্দেহ আসে যে হত্যাকাণ্ড ডিজিএফআই ঘটিয়েছে কিনা, তারপরে বিএনপির মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা। তো বিএনপি ডিজিএফআই ভাবে করেছে, বিএনপির সিদ্ধান্ত বিএনপির হাতে নাই, প্রমাণিত হয়ে গেল। এখন আপনারাই সিদ্ধান্ত নেন, এই চোর বিএনপিকে আপনারা সমর্থন করবেন কি করবেন না। 1971 সালের পর এই প্রথম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে একটা ঘটনা ঘটছে, বিরল ঘটনা। এই ঘটনার কেন্দ্রবিন্দুতে আছে জামায়াত ইসলামী এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দৃশ্যপটে নেই বিএনপি। দর্শক, 1971 সালে বাংলাদেশ ভৌগোলিকভাবে স্বাধীন হয়েছে, এবার বাংলাদেশ রাজনৈতিকভাবে স্বাধীন হতে যাচ্ছে। রাজনৈতিকভাবে স্বাধীনতার ঘোষণা হয়েছে মূলত 5 আগস্ট, আর বিজয়টা কাছাকাছি এসে গেছে। আর বিজয় অর্জনের সেই ধাপে আমরা আছি। সেই ধাপে কিছু করণীয় আছে। একটা হচ্ছে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, যার মধ্য দিয়ে তাদের একটা বার্তা দেওয়া, শিক্ষা দেওয়া, এবং এরপর ন্যায্যতার ভিত্তিতে নতুনভাবে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক তৈরি করা। বাংলাদেশের রাজনীতিতে ভারতের কোনো গোপন ষড়যন্ত্র আর চলবে না। ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশের রাজনীতিতে চলবে না। এই বন্দোবস্ত হচ্ছে, যেটা 5 আগস্ট, 8 আগস্ট, 12 আগস্ট হয়নি, কিন্তু এবার 2025 সালের 16 ডিসেম্বরের পর হচ্ছে। অবশ্য স্টার্টিংটা মোদীর পক্ষ থেকে,
এবং হাসিনার পতনের স্টার্টিংটা হাসিনার পক্ষ থেকেই হয়েছিল। যেমন হাসিনা বলেছিল রাজাকারের নাতিপুতি, এর মধ্য দিয়ে হাসিনার পতন ঘন্টা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এবার মোদী আমাদের বিজয় দিবসে ওটাকে ইন্ডিয়ান বিজয় বলেছে, বাংলাদেশের নাম উল্লেখ করেনি। এমনকি ভারতের কংগ্রেসের নেতৃবৃন্দ রাহুল গান্ধী থেকে শুরু করে অন্যরা তারাও সেম, শুধু মোদীরটা আপনারা দেখেছেন, কিন্তু কিন্তু রাহুল গান্ধীরটা আপনারা দেখেন নাই। রাহুল গান্ধীও সেম, তিনিও বাংলাদেশের নাম উচ্চারণ করেননি, ওটা ভারতের বিজয় হিসেবে দেখিয়েছে। তো এই বেপরোয়া আচরণ বাংলাদেশের রাজনীতি থেকে ইন্ডিয়ান হেজিমনি আউট করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখছে। এরপরে আপনারা দেখেছেন যে শরীফ ওসমান হাদির ঘটনা, মানুষ জেগে উঠেছে এবং ইন্ডিয়ান হাই কমিশন অভিমুখে জনতার মিছিল, শরীফ ওসমান হাদির শাহাদাত, হাসনাত আব্দুল্লাহদের হুঙ্কার, এই সবগুলো পরিস্থিতি মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, রিপোর্ট 1971 সালের পর বাংলাদেশের সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জে ভারত। মানে 71 সালের পর জিয়াউর রহমানের আমলেও এত ঝামেলায় পড়েনি ভারত, এবার যেটা ঝামেলায় পড়েছে। এর মানে ভারতের হেজিমনি বাংলাদেশে থাকছে না। খালেদা জিয়া ক্ষমতায় থাকতে কখনো না, লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় নেবার। এবার যে পরিস্থিতিতে পড়েছে ভারত, তাদের হেজিমনি বগলে নিয়ে পালাতে হবে, এই পরিস্থিতিতে 1971 সালের পর এই প্রথম পড়েছে এবং সেটা প্রফেসর ইউনূস রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় ঘটেছে। এবং দেখেন ভারতের যে কথিত থ্রেট, এই থ্রেটগুলোর নেপথ্যে ভারত কি কনসিডার করছে? প্রফেসর ইউনূস, জামাত, বিএনপি কিন্তু নাই। তবে হ্যাঁ, জামাত কারো আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো প্রশ্ন তুলতে রাজি নয়। এক্ষেত্রে জামাত আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে পূর্ণ শ্রদ্ধা রাখে, কিন্তু তারপরও বাংলাদেশে যেমন 7 সিস্টার আলাদা করা, এগুলো প্রতীকী কথাবার্তা, এগুলো তাৎপর্য নাই। এগুলো একটা থ্রেট, বাস্তবে কেউ আলাদা করতে যাবে না এবং বিচ্ছিন্নতাবাদের আশ্রয় দিবে না, ওটা জাস্ট তাদেরকে একটু টনক মারানোর জন্য বলা হয়েছে। সামগ্রিক পরিস্থিতিতে ভারত মনে করছে যে ইউনূসের কারণে, জামাতের কারণে আমরা থাকতে পারছি না। বাংলাদেশে যে আমরা দালাল তৈরি করেছিলাম, প্রথম আলো, ডেইলি স্টার, আরো যা, জামাতের কারণে আর ইউনূসের কারণে আজকে আমরা শেষ। তো এই জন্য দৃশ্যপটে কেন্দ্রবিন্দুতে জামাত এবং ইউনূস। বিএনপির কারণে আমাদের এই অসুবিধা হচ্ছে, এরকম কিচ্ছু মনে করছে না ভারত। আপনি ভারতের যত অ্যানালিস্ট আছে, স্ট্র্যাটেজিক এক্সপার্ট আছে, থিঙ্ক ট্যাঙ্ক আছে, আপনি তাদের কাছে জিজ্ঞেস করেন, ইনক্লুডিং শ্রীরাঘব দত্ত, আরো যারা আছে দিল্লি ভিত্তিক, কলকাতা ভিত্তিক, কেউ মনে করবে না যে বিএনপি ইজ আ থ্রেট টু ইন্ডিয়া। নোবডি উইল সে দ্যাট। তবে ইন্ডিয়ার জন্য সমস্যা কি? জামাত এবং ইউনূস। এটা একটা তাৎপর্য আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে ভারত যাদেরকে শত্রু মনে করে তারাই ক্ষমতায় আসবে। ভারত যাদেরকে দালাল হিসেবে নিয়োগ দিয়েছে তারা ক্ষমতায় আসতে পারবে না। ভারত বাংলাদেশে কাউকে ক্ষমতা দিতে পারবে না, এটা হাসিনার আমলে পারত। এমনকি হাসিনার আমলে নির্দিষ্ট প্রার্থীকে জিতিয়ে আনতে পারত ভারত। ভারতের প্রার্থী ছিল আলাদা, প্রার্থীরা গর্বের সাথে বলতেন অনেকে যে আমি ভারতের প্রার্থী। কিন্তু এবারকার যে বাস্তবতা, তাতে ভারতের বিরুদ্ধে যারা থাকবে তারাই জিতবে, আর ভারত যাদের পক্ষে থাকবে তারা পরাজিত হবে। এই জন্য এই 1971 সালের পর এই প্রথম যে ভারত একটা কৌশলগত চ্যালেঞ্জের মধ্যে পড়েছে, এই চ্যালেঞ্জ জামাতকে নির্বাচনে জিতিয়ে দিবে। জামাতের জন্য ভাগ্যের যে নির্বাচনের আগে একটা 16 ডিসেম্বর পেল, ডাকসুতে শিবিরে বিজয়ের পর, চাকসুতে শিবিরে বিজয়ের পর একটা 16 ডিসেম্বর পেল, নইলে আরো কিছু এক্সট্রা প্রোপাগান্ডা ফেস করতে হতো। যেমন দেখেন, বলা হয়েছিল যে ডাকসুতে শিবির জিতেছে, সেখানে কি বুদ্ধিজীবী দিবস পালিত হবে? সেখানে কি 16 ডিসেম্বর পালিত হবে? কি হবে? কিন্তু জাতি কি দেখেছে? সব হচ্ছে, বুদ্ধিজীবী দিবস হয়েছে, 16 ডিসেম্বর হয়েছে, সব হয়েছে, হবে, এবং কত সুন্দরভাবে হয়েছে। 16 ডিসেম্বরে ঢাকা ইউনিভার্সিটিতে যে কার্য হলে যে ডেকোরেশন, এবং 14 ডিসেম্বর উপলক্ষে যে নানান আয়োজন, এটা আগে এত সুন্দর আয়োজন হয়নি।
এখন সমালোচকরাই বলছে যে আগে যা বলছে এখন তো তার চেয়ে ভালো। এবং জামাত, আমির জামাত 16 ডিসেম্বর উপলক্ষে যা দেখিয়ে দিয়েছেন যে বিজয় দিবসের দল মনে হয় একটাই, সেটা জামাত। বিজয় দিবসে জামাতের বিজয়, এটা প্রমাণিত হয়েছে। অতএব দর্শক, নির্বাচনের আগে 16 ডিসেম্বর জামাতের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা ম্লান করে দিয়েছে। তো দর্শক, এবার আসি আমরা ভারতীয় পার্লামেন্টারি কমিটির যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে 1971 সালের পর বাংলাদেশের সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ ভারত, এবং জিয়াউর রহমান সময় এরশাদের সময় কোন সময় এত চ্যালেঞ্জে ভারত পড়েনি। 1971 সালের পর 71 সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশের বর্তমান অবস্থা ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটি। তারা বলছে, পরিস্থিতি বিশৃঙ্খল অরাজকতার দিকে ঝুঁকে পড়বে না, তবে ভারতকে এই পরিস্থিতি সতর্কতা অবলম্বন করতে হবে। মানে ভারতের হেজেমনি থাকবে না, দালালদের দালালিত্ব বাদ দিয়ে দিতে হবে, দালালদের চাকরি থেকে বাদ দিয়ে দিতে হবে। কোন দালাল বাংলাদেশে আর টিকতে পারবে না। ভারতের দালালি করে কেউ রাজনীতি করতে পারবে না। বিএনপির চাইতে করুণ পরিণতি হবে। দেখেন না, বিএনপি ভারতের দালালি করতে যে অলরেডি কি অবস্থা হয়েছে। এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, কংগ্রেস এমপি শশী থারুরের নেতৃত্বাধীন পার্লামেন্টারি কমিটি বাংলাদেশ ভারত ভবিষ্যৎ সম্পর্ক শিরোনামে এক প্রতিবেদনে সব কথা বলেছে। এই কমিটি দুই দেশের সম্পর্কের মধ্যে অস্থিরতার কারণ হিসেবে বাংলাদেশে ইসলামী মৌলবাদের উত্থান, চীন ও পাকিস্তানি প্রভাব বৃদ্ধি এবং শেখ হাসিনা আওয়ামী লীগের আধিপত্যের পতনের কথা উল্লেখ করেন। তবে এখনো ভারত বাংলাদেশের জনগণের পালস বুঝতে পারেনি, এখনো সেই চীন পাকিস্তান হাবিজাবি কথা বলছে, অথচ বাংলাদেশের জনগণ ভারতের আধিপত্যকে চায় না। তো এই জায়গায় যেহেতু ভারত এখনো উল্টো লাইনে আছে, জনগণের পালসের প্রতি সম্মান দেখাচ্ছে না, অতএব স্পষ্ট যে ভারতকে বাংলাদেশ থেকে বিদায় নিতে হবে। শরীফ ওসমান হাদির চরিত্রে দৃশ্যপটে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতি তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ কি ঘটিয়েছে দেখেন। এক হাসনাত আব্দুল্লাহর হুঙ্কারে দিল্লির মসনদ কেঁপে উঠেছে, পুরো ভারতবর্ষ কেঁপে উঠেছে। হাসনাত আব্দুল্লাহ থ্রেট দিয়েছেন, 7 সিস্টার্স আলাদা করে দেবে বিচ্ছিন্নতাবাদী আশ্রয় দিয়ে, তবে কন্ডিশনাল। হাসিনাকে ফেরত না দিলে, আসাদুজ্জামান কামালকে ফেরত না দিলে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মেনে না নিলে। হাসনাত যে কারণে, যে প্রেক্ষাপটে, যে শর্তে বলেছেন, ওই শর্তে যুদ্ধ করা যায়। অতএব হাসনাত সঠিক বলেছেন। তো হাসনাতের কথা পারমাণবিক বোমার মতো একদম সাউথ ব্লকে নড়াচড়া শুরু হয়ে গেছে। যে বাংলাদেশের তরুণ প্রজন্ম, যে তরুণরা হাসিনাকে বাংলাদেশ ছাড়া করেছে, তারা এগুলো কি বলছে বাবা? শুধু হাসনাত না, এবি জুবায়ের, মোসাদ্দেক, এক একজন থ্রেড দেখেছেন। রাশেদ প্রধান, ভারতীয় হাইকমিশন অফিসের ইট খুলে নেব আমরা, নাট বল্টু খুলে নিয়ে ধোলাই খালে বিক্রি করব। এক একজন থ্রেট, এক একজন হুমকি পুরো ভারতবর্ষকে নাড়িয়ে দিচ্ছে। কারণ দেখেন, হাসনাত যে কথাটা বলেছে, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে, বাংলাদেশের স্বাধীনতা না মানলে, তাহলে এই 7 সিস্টার্স এর বিচ্ছিন্নতাবাদীদের আমরা আশ্রয় দিব, অমুক তমুক। এখন এই টাইপের বর্ডার কমপ্লেক্সিটি ভারতের সাথে পাকিস্তানের আছে, চীনের আছে, নেপালের আছে, ভুটানের আছে, এমনকি আফগানিস্তানের আছে, মিয়ানমারের আছে। শ্রীলঙ্কার সাথে নাই, কারণ শ্রীলঙ্কার সাথে এর চাইতে বেশি ঝামেলা আছে। শ্রীলঙ্কার দ্বীপ সমুদ্র আছে, মালদ্বীপ দ্বীপ সমুদ্র আছে, কিন্তু জটিলতা এর চাইতে বেশি আছে। এর মানে হাসনাতের এই থিওরি, এটা শুধু ভারত বাংলাদেশের কমপ্লেক্সিটিকে রিফ্লেক্ট করে না, টোটাল দক্ষিণ এশিয়ার কমপ্লেক্সিটিকে রিফ্লেক্ট করে। কারণ পুরো দক্ষিণ এশিয়া ভারতের শত্রু। দক্ষিণ এশিয়াতে তার দক্ষিণ এশিয়ার বাইরে ইস্ট এশিয়া ভারতের শত্রু। যেমন চীন, এটা তো ফার ইস্টের মধ্যে পড়ে, ফার ইস্ট, দূরপ্রাচ্য শত্রু। এবং চীন মাঝে মাঝে ভারতকে সাহায্য করে। অরুণাচল আপনারা জানেন যে বর্ডার রয়েছে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে। তো ওখানে চায়না মাঝে মাঝে ইন্ডিয়ান যে সেনা ঘাঁটি, সেই সেনা ঘাঁটিতে ঢুকে পাহাড় থেকে লাঠি ফেলে দেয়, ভিতরে ঢুকে ওদেরকে থাপ্পড় দিয়ে একবার নাকি জামা কাপড় ঘুরে নিয়ে গেছে। চীনের কাছ থেকে মোটামুটি সাহায্য পায়।
এইটা এই যে চীন যেভাবে ভারতকে সাহায্য করে, এটার প্রভাব কিন্তু পাকিস্তান বা অন্যান্য দেশের উপর পড়েছে মনস্তাত্ত্বিক ভাবে। এবং রাষ্ট্রীয় যে থ্রেট দিয়েছে, তো এইটার প্রভাব ভারতের সাথে আরো যাদের বর্ডার কমপ্লেক্সিটি রয়েছে, অলমোস্ট অল অফ দি কান্ট্রিজ অফ দক্ষিণ এশিয়া, সবার উপর পড়বে। সবাই এইভাবে চিন্তা করবে যে ভারতকে বড় একটা শিক্ষা দিই সবাই মিলে। তারা সবার সাথে ঝামেলা করে, সবাইকে শোষণ করে, বন্ধু সুলভ প্রতিবেশী সুলভ আচরণ করে না। তো দর্শক, আপনারা দেখে যে আসামের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এমনকি ইন্ডিয়ান সরকার সাউথ ব্লকে দেখেছিল আমাদের রাষ্ট্রদূতকে বা হাই কমিশনারকে, তারও মূল বিষয় ছিল মূলত হাসনাদের বক্তব্য। হাসনাদদেরকে এখন উগ্রবাদী বলছে, উগ্রবাদী বলে ট্যাগ দিচ্ছে হাসনাদদের। এই যে দিল্লির মসনদ কাপিদের এই কাজটা করতে শরীফ ওসমান হাদি, এখন হাসনাদ আব্দুল্লাহ। এই জন্য শরীফ ওসমান হাদির পর সন্ত্রাসীদের টার্গেট হাসনাত আব্দুল্লাহ। এবং এটা ভারতের এক অবসরপ্রাপ্ত সামরিক অফিসার স্পষ্টভাবে টুইট লিখেছে যে শরীফ ওসমান হাদির পর হাসনাত আব্দুল্লাহ, এরপরে একে মারবে, এটা ভারতের টার্গেটে রয়েছে, রাইট টার্গেটে রয়েছে। কিন্তু হাসনাতকে মারলে, শরীফ ওসমান হাদিকে মারলে কি থেমে থাকবে না? তারপরে নেক্সটে ফুয়াদ দাঁড়িয়ে যাবে, আলী হাসান জুনায়েদরা দাঁড়িয়ে যাবে, একের পর এক শরীফ ওসমান হাদি হাসনাত আব্দুল্লাহ তৈরি হবে। মনে রাখবেন এখানে আরেকটা বিষয় শিক্ষণীয়, যারা সৎ আবশ্যিক তাদেরকে হত্যা টার্গেট করা হয়। আর জুলাই যোদ্ধাদের মধ্যে যাদেরকে কেনা যায় তাদেরকে নিয়ে এত সিরিয়াসনেস নাই। শরীফ ওসমান হাদি সৎ ছিলেন, তাকে কেনা যায় না, ইসলামের পক্ষে ছিলেন, নারাই তাকবীরের পক্ষে ছিলেন বলে তাকে হত্যা করা হয়েছে বা হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ কিন্তু নারাই তাকবীরের পক্ষের লোক, ইসলামের পক্ষের লোক, এনসিপির অন্যান্য নেতাদের মতো বাটপাখি বা ধান্দাবাজ নয়। যার ফলে হাসনাত ইজ সেকেন্ড টার্গেট। এই হাসনাত আব্দুল্লাহকে নিয়ে এখন ভারতের সেনাবাহিনীর সাবেক অফিসাররা লেখে যে ওসমান হাদির পরে টার্গেট হাসনাত আব্দুল্লাহ। আর কেন? আসলে শরীফ ওসমান হাদির চরিত্রে তো হাসনাত আব্দুল্লাহ আত্মপ্রকাশ করেছেন। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে কঠিন কথা বলতেন, চান্দাবাজের বিরুদ্ধে সবচেয়ে কঠিন কথা বলতেন শরীফ ওসমান হাদি। এবং এই শরীফ ওসমান হাদির মতো কঠিন কথা বলছেন আমাদের হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেছেন ভারতের হাই কমিশনারকে লাঠি দিয়ে বের করে দেওয়া উচিত ছিল, করা হয়নি। কিন্তু এখন এদিকে আবার সাদিককে আমরা আলটিমেটাম দিয়েছে যে হাসিনা এবং কামালকে ফেরত না দিলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে, স্থগিত করতে হবে। এটা সম্ভব? দর্শক, এখন এই যে কথাটা ভারতের হাই কমিশনারকে লাঠি দিয়ে বের করে দেওয়া উচিত ছিল, এটা একজন হাসনাত আব্দুল্লাহ বলছেন। এটা মোদির কলিজায় আঘাত হানে। এবি জুবায়ের মোসাদ্দেকরা যা বলছেন মোদির কলিজায় আঘাত হানে। আর এটাই হচ্ছে আমাদের রাজনীতি, এটাই হচ্ছে আমাদের মুক্তির পথ। হাসনাত কি করেছেন দেখেছেন? এবং সেভেন সিস্টার্স আলাদা করার যে হুমকি কন্ডিশনাল, ওটা বলে হাসনাত কিন্তু পিছু হচ্ছেন না, ওই জায়গায় ইস্তেকামত আছেন। এবং সরকারও হাসনাতকে কিছু বলছে না। এর মানে ইউনিট সরকারের অধীনেই কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের লড়াই জমে উঠছে, চলছে। ইউনিট সরকারের সমর্থন আছে। আমরা চাই ইউনিটের অধীনেই নির্বাচন পর্যন্ত ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন, অনেক উপকার আসবে, নতুন ভাবে শুরু করা যাবে। এটা একটা প্রেসিডেন্স হয়ে থাকবে যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়েছিল। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা 4 দেবীদার আসনের দলটির মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন আমাদের হাইকমিশনকে নাকি ভারত ডেকে ধমক দিয়েছে। কেন আমরা এই কথা বলেছি? ভারতের হাইকমিশনারকে ওই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না, লাঠি দিয়ে বের করে দেওয়া উচিত ছিল। এখন খুনি হাসিনাকে আশ্রয় তো এখনো দিয়েছে এবং খুনি হাসিনা এখনো খুনের কথা বলছে ভারতে বসে। অতএব আমরা চাই এটাই যে খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার অপরাধে, শরীফ ওসমান হাদির খুনিদেরকে বা গুলিকারীদেরকে আশ্রয় দেওয়ার অপরাধে ভারতীয় হাই কমিশনারকে লাঠি মেরে বের করে দেওয়া হোক। এবং আমাদের দেশের তরুণরা সত্যি সত্যি ইন্ডিয়ার হাই কমিশনের যে ইট ওটা খুলে আনুক, তাহলে বাংলাদেশে আর কোনোদিন ইন্ডিয়ান হেজিমনি কায়েম হবে না, কোনো দেশের হেজিমনি কায়েম হবে না। সবাই ভয় পাবে যে বাংলাদেশে উল্টো পাল্টা কিছু করতে গেলে বাংলাদেশের তরুণ প্রজন্ম রাষ্ট্রদূতকে লাঠি দিয়ে বের করে দিতে বলে এবং কার্যালয় ফাঁকা হওয়ার পর বাংলাদেশের তরুণরা ওই হাই কমিশন অফিসের ইট খুলে আনে। অতএব এখানে উল্টো পাল্টা কিছু করা যাবে না, একদম
সৎ এবং সততার সাথে, ন্যায্যতার সাথে, ন্যায়সঙ্গত ভাবে আমরা বাংলাদেশের সাথে ফরেন পলিসি অপারেট করি। উল্টো পুল্টো করতে গেলে কিন্তু খবর আছে। 30,000 আওয়ামী লীগ কর্মী ভিসা এবং পাসপোর্ট ছাড়া ভারত আশ্রয় নিয়েছে। এবার ভারত বাংলাদেশের গণহত্যাকারীদের আশ্রয় দেওয়ার জন্য ভারতের নিজেদের আইনকে নিজেরা অবজ্ঞা করছে, যেখানে ভিসা পাসপোর্ট ছাড়া ইনক্লুড করলে ভারতের পক্ষ থেকে তাকে জেল দেওয়া হয় প্রথমে, কিন্তু জেল তো দিল তাদের রাজকীয় জীবন দেওয়া হয়েছে। অতএব এই জন্য ভারতকে শায়েস্তা করা ছাড়া আমাদের সামনে আর কোনো উপায় নেই।